এর আগে LIC ছিনিয়ে নিয়েছে, অন্যান্য নানান সংগঠনের সবকিছু ছিনিয়ে নিয়ে বিক্রি করে দিচ্ছে। এবার মুসলমানদের এই সমস্ত ওয়াকফ সম্পদ ছিনিয়ে নেবে, এরপরে আদিবাসীদের ছিনিয়ে নেবে, এরপরে অন্যান্য আরো যে সমস্ত সম্প্রদায় আছে, শিখ সম্প্রদায়, তাদের গুরুদ্বার ছিনিয়ে নেবে। এইরকম ছিনিয়ে নিয়ে গোটা দেশটাকে বিক্রি করে এরা পালিয়ে যাবে। এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো বিজেপি একটা কোম্পানি। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অল ইন্ডিয়া তৌহিদি জনতার প্রেসিডেন্ট হাসিবুর রহমান। পশ্চিমবাংলা বাঙালি মুসলিমদের তরফ থেকে বলা যায় যে তিনি এবং তার সঙ্গে আরো কয়েকজন গেছিলেন যন্তর মন্তরে। 17 তারিখে যন্তর মন্তরে একটি সভা হয় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, এবং তার সাথে সমস্ত রাজনৈতিক, বিশেষ করে বিজেপি বিরোধী যত রাজনৈতিক দল আছে তাদের বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধিরা ছিলেন, বিভিন্ন মুসলিম সংগঠন ছিলেন। এই ওয়াকফ বিল নিয়ে যে সমস্যাটা চলছে এটা নিয়ে একটা ধর্ণা কাম আলোচনা, এবং সেখানে পশ্চিমবাংলার তরফ থেকে আপনি ছিলেন। মানে কি বার্তা দেবেন বাংলার মানুষকে, কারণ আপনার উপর তাকিয়ে আছে মানুষ, ওখানে গিয়ে কি বুঝলেন, আর মানুষ বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের বক্তব্যটা কি, এবং কিভাবে বিষয়টাকে দেখছেন? গোটা পশ্চিমবাংলা নয়, গোটা ভারতবর্ষের মুসলমান একটা নাজুক পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আছে। সেখানে প্রায় রাজনৈতিক দল, শাসক দল ছাড়া বিরোধী যত রাজনৈতিক দল আছে, তারা সেখানে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে তারা কথা বলেছেন। বিশেষ করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র তিনি বলেছেন পার্লামেন্টের ভিতরে, সংসদের ভিতরে যেভাবে উনি চোখে চোখ মিলিয়ে বিরোধিতা করেন, সংসদের বাইরে যন্তর মন্তরে দাঁড়িয়ে উনি বললেন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে ওনারা লড়তে থাকবেন। এই আশ্বাসন গোটা ভারতবর্ষের মুসলমানকে দিয়েছেন। বলেছেন উনি যে আমাদের দল, মমতা ব্যানার্জির দল মুসলমানদের পাশে আছে, থাকবে। এটা শুধু মুসলমানদের পাশে নয়, তা ভারতবর্ষের সংবিধান বাঁচানোর লড়াইয়ে সমস্ত মানুষের পাশে ওনার দল থাকবে, এটা উনি বলেছেন। এছাড়া বাকি দলের মধ্যে কি কোন কোন রাজনৈতিক দল? হ্যাঁ, বাকি দলের মধ্যে সমাজবাদী পার্টি মুলায়ম সিং যাদব, যে অখিলেশ যাদব, ওনাদের পার্টির সাংসদ ছিলেন। তাছাড়া অকালি দল ছিল, তাছাড়া কংগ্রেসের প্রতিনিধি হিসেবে আনোয়ার নামে একজন সাংসদ ইউপির, উনি ছিলেন। এভাবে অনেক আরজেডি লালু প্রসাদ যাদবের দল, ওনাদেরও ছিলেন। এরকম বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলো, কংগ্রেস তো অবশ্যই, কংগ্রেস, সিপিএম এর আমাদের হান্নান মোল্লা সাহেব ছিলেন। হ্যাঁ, এরকম অনেক দল ছিল। সাথে সাথে সমস্ত মুসলিম সংগঠনগুলি সকলে সেখানে উপস্থিত ছিল। আর একটা বিষয় আমি এখানে বলতে চাই, বঙ্গ নিউজের মাধ্যম দিয়ে গোটা পশ্চিম বাংলার জনগণদের কাছে আমি বলতে চাই, বিশেষ করে ইমাম, মুয়াজ্জিন এবং সাথে সাথে যে সমস্ত ইসলামী স্কলার আছেন যারা জলসা করেন, তাদের কাছে আমি বলতে চাই যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সম্পর্কে সাধারণ মুসলমানের মধ্যে ওয়াকফটা কি জিনিস এটা জানে না। তাই আগামী দিনে আমাদের কাছে একটা গোল্ডেন অপরচুনিটি আছে, একটা সুবর্ণ সুযোগ আছে, সেটা হলো ঈদের ময়দান। ঈদের ময়দানে সমস্ত মুসলমান ঈদের ময়দানে থাকে। তো আমরা এই ধরনের একটা কাজ করলে কেমন হয়, আমি আপনাদের কাছে এটা জানতে চাচ্ছি, এটা প্রস্তাব রাখছি। এটা আমার আবেদন সমস্ত মুসলিম সংগঠন গ্রহণ করবে, এটা আমার বিশ্বাস। কেন আবেদনটা খুব গ্রহণযোগ্য আবেদন। সেটা হলো যে ওয়াকফ নিয়ে কেউ জানে না। আমরা যদি প্রত্যেকজন ইমামকে আমরা বলি যে ওয়াকফ নিয়ে ঈদের ময়দানে বক্তব্য রাখবেন, এবং সংশোধনীয় ওয়াকফ বিলে কি কি আনতে চলেছে সরকার, কি কি সংশোধন করতে যাচ্ছে সরকার, তাতে মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, খানকা, দরগা, কবরস্থান, ঈদগার কি কি ক্ষতি হতে পারে, এগুলো একটা ইশতেহারে লিখে ঈদের ময়দানে সকলের হাতে হাতে দিয়ে দেওয়া, এই সচেতনতা শিবিরটা, এই কাজটা সমস্ত মুসলিম সংগঠনের এই মুহূর্তে করা আবশ্যক। বিশেষ করে আমি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের আমাদের মৌলানা কামরুজ্জামান সাহেব আছেন আমাদের রাহবার, ওনার সঙ্গে আমার 3টায় মিটিং আছে।
উনাকেও আমি বলবো, এবং আবু তালেব রহমানী সাহেব আছেন, উনাকেও আমি বলবো, এবং অন্যান্য যত সংগঠন আছে সকলের কাছে আবেদন আমরা এই সচেতনতা শিবিরটা করি। আর একটা বিষয় যেটা আমার বলতে খুব ভালো লাগছে, যে বঙ্গ নিউজের বিষয়ে। বঙ্গ নিউজ বর্তমান পশ্চিম বাংলা নয়, সারা ভারতবর্ষে সত্য তথ্য রাত দিন মেহনত করে সংগ্রহ করে সাবলীল ভঙ্গিমায় সাহসিকতার সঙ্গে মানুষের কাছে উপস্থাপন করে, না করে শাসকের ভয়, না করে বিরোধী দলদের ডর, এবং না করে গুন্ডা মাওয়ালিদের তাওয়াক্কা। বঙ্গ নিউজ সব সময় সত্য সংবাদ মাথায় নিয়ে দেয় সাওয়ারি, আর তার নাম দীপক ব্যাপারী। দীপক ব্যাপারী সাহেবকে অনেকেই বলে দালাল, আবার অনেকেই বলে সত্য সংবাদ উপস্থাপন করার জন্য হালাল, এবং আবার অনেকেই বলে, তার মধ্যে আমি একজন, একদিন দীপক তিওয়ারির এই নিউজ চ্যানেল সব জায়গায় হবে মালামাল। ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে এই যে ওয়াকাফ বিল নিয়ে আমরা পশ্চিমবাংলাতে অনেক আন্দোলন দেখলাম, দেশ জুড়ে আন্দোলন হচ্ছে, মুসলিমদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে, এটাও বুঝলাম। কিন্তু বিষয়টা হচ্ছে যে এখনো পর্যন্ত ওয়াকাফ প্রপার্টির যে চেষ্টাটা বিজেপি করছে, যে মুসলিমদের এই ওয়াকাফ সম্পত্তি মানে দেবোত্তর সম্পত্তি যেটা বলা হয়, সেই সম্পত্তিটাকে মানে কবজা করা এবং আদানি আম্বানির মতো বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানিকে বিলিয়ে দেওয়া বা বিক্রি করা। বিলকুল স্যার, আপনি সঠিক বলছেন। এটা ওয়াকাফ যে সম্পদ, এই সম্পদটা লুটে নেওয়ার একটা চেষ্টা, লুটে নিয়ে এই সম্পদকে আদানি আম্বানিদেরকে বিক্রি করে দেবে, এইটা তাদের নিয়ত। তাদের নিয়তে বড় খোট আছে। সবচাইতে বড় কথা, একটা ঢেউ তুলেছে। সে ঢেউটা হলো, বলছে যে আর্মির পরে সবচাইতে বেশি সম্পদ আছে আপনার রেলের কাছে, আর্মির কাছে, তারপরে রেলের কাছে, তারপরে বলছে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি। এটা সম্পূর্ণ মিথ্যা। না, সবচাইতে বেশি আর্মির পরে এবং আপনার কি বলে রেলের পরে সবচাইতে বেশি সম্পদ আছে মন্দির। একটা মন্দির আছে আপনার উড়িষ্যায়, সে মন্দিরের কাছে যে ওয়াকাফ যে সম্পদ আছে, সেই সম্পদ পরিমাণ ওয়াকাফের কাছে 60%ও নাই। এরকম কত মন্দির আছে, কত সম্পদ আছে। এটা অ্যাকচুয়ালি প্রথম তো মুসলমানদের ওয়াকাফ নেওয়ার ছিনতাই করার একটা রাস্তা। এর আগে LIC ছিনিয়ে নিয়েছে, অন্যান্য নানান সংগঠনের সবকিছু ছিনিয়ে নিয়ে বিক্রি করে দিচ্ছে। এবার মুসলমানদের এই সমস্ত ওয়াকাফ সম্পদ ছিনিয়ে নেবে, এরপরে আদিবাসীদের ছিনিয়ে নেবে, এরপরে অন্যান্য আরো যে সমস্ত সম্প্রদায় আছে, শিখ সম্প্রদায়, তাদের গুরুদুয়ার ছিনিয়ে নেবে। এইরকম ছিনিয়ে নিয়ে গোটা দেশটাকে বিক্রি করে এরা পালিয়ে যাবে। এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো বিজেপি একটা কোম্পানি। সেটা হচ্ছে এই বিষয় নিয়ে আমরা পরে আবারও আলোচনায় যাব। তবে চেষ্টা করবেন, আপনি যেমন আবেদন রেখেছেন বিভিন্ন মুসলিম স্কলার বা হুজুর বা মৌলানা বা ইমাম রয়েছেন তাদের কাছে, তো বিষয়টা হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন যে এই বিষয় নিয়ে মানুষের মধ্যে সচেতনতা করতে হয়। কিন্তু একই সাথে বিজেপি যে সাম্প্রদায়িক মেরুকরণ পশ্চিমবাংলায় চালু করার চেষ্টা করছে, এই দাঙ্গা লাগানোর জন্য শুভেন্দু অধিকারী বারবার মুসলিমদেরকে আক্রমণ করছে, এটা নিয়ে কি বলবো? শুভেন্দু অধিকারীর কোনো গ্রহণযোগ্যতা নেই, শেষ হয়ে গেছে। সবচাইতে বড় কথা হলো বিজেপি ওকে ছেটে ফেলে দিচ্ছে, এটা একদম হাকিকাত সত্য কথা। আর ওর যে আমরা ভেবেছিলাম একটা বুদ্ধিমান মানুষ, উনি ভেবেছিলাম উনার রাজনৈতিক জ্ঞান গরিমা অনেক আছে, কিন্তু দেখলাম উনি পশ্চিম বাংলার CM হবার জন্য উনি সমস্ত মানবতা বোধ সমস্ত কিছু বিসর্জন দিয়ে দিয়েছে বিজেপির কাছে। শুধু তাই নয়, হিন্দু মুসলমান পশ্চিম বাংলায় চলবে না। পশ্চিম বাংলার জনগণ খুবই সচেতন, পশ্চিম বাংলার জনগণ উন্নয়ন চায়, মমতা ব্যানার্জির উন্নয়নের তারা সকলেই সাক্ষী আছে।
মমতা ব্যানার্জি উন্নয়নের সঙ্গে তারা আছে, উন্নয়নের জোয়ারে ভাসছে। এ সমস্ত শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তাছাড়া এই সজল ঘোষ এরা কিছু করতে পারবে না। যে ৭৭টা ছিল ওইটা ৮৭ এসে টিকবে কিনা এটাও সন্দেহ। যেটা হচ্ছে যে তৃণমূলের বিভিন্ন দুর্নীতির কথা তোলা হয়, ইডি, সিবিআই ইত্যাদি তোলা হয়, কিন্তু দিনের শেষে আমরা দেখেছি যে তার বিভিন্ন সামাজিক প্রকল্প মমতা ব্যানার্জির এবং প্রত্যেকটা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে গেছে, কম বেশি মানুষ উপকৃত হচ্ছে। কিন্তু উল্টো দিকে বিজেপির বিভিন্ন ফেক প্রকল্পের বিভিন্ন প্রচারটা হয়, কিন্তু মানুষ সেই সুযোগ সুবিধা পায় না। পশ্চিমবাংলায় তো ওদের ৭৭টা এমএলএ ছিল, এখন অবশ্য 65তে থেকেছে, 18টা এমপি ছিল, সেখানে এখন 12টায় গিয়ে থেকেছে। এরা কি বাংলার জন্য কিছুই করতে পারেনি, বা এতগুলো এমপি থাকা সত্ত্বেও একটা পূর্ণ মন্ত্রিত্ব পেল না? এরা কি বাঙালিকে সত্যি সত্যি, বিজেপি কি বাঙালি বিরোধী? অ্যাকচুয়ালি বিজেপি কোনোদিন বাঙালিকে চায় না। সর্বপ্রথম যখন জ্যোতি বসু প্রধানমন্ত্রী হবেন, এরকম খুব একটা সুবর্ণ সুযোগ ছিল। সেই সময় জ্যোতি বসু শুধু বাঙালি বলেই প্রধানমন্ত্রীর দৌড় থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো। বাঙালির কোনো জায়গা নেই এদের কাছে, এটা বাঙালি বিদ্বেষী এরা। আর এই যে শুভেন্দু অধিকারী বা অন্যান্য যারা নেতৃত্ব দিচ্ছেন, ওই উত্তরপ্রদেশের যোগীর ধাঁচে বা হেমন্ত বিশ্ব শর্মার ধাঁচে, এ সমস্ত বাংলায় চলে না। বাংলার মানুষ বুঝে নিয়েছে, ছুড়ে ফেলে দেবে। যাই হোক, এই বিষয় নিয়ে আবার পরে আমরা আলোচনা করব। এই বিষয় নিয়ে আমরা এরপরে আবার আলোচনায় যাব। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি পশ্চিমবাংলা থেকে বাংলার প্রতিনিধি হিসাবে আপনারা গেছিলেন অন্তত যন্তর মন্তরে সেই সভায়, এবং সেখানকার কি কি আলোচনা হয়েছে, কি বিষয় নিয়ে কারা ছিল সেগুলো আপনি বললেন। অনেকেই জানে না, কারণ এখানকার কোনো সংবাদ মাধ্যম এই খবরটা দেয়নি। তো আমারও শুনে ভালো লাগলো যে বিজেপি বিরোধী প্রায় সমস্ত রাজনৈতিক দল যেমন ছিল, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও ছিল। ফলে এটা যে একটা বড় একটা সামাজিক ইস্যু হয়ে গেছে, সারা দেশের ন্যাশনাল ইস্যু হয়েছে, এটা কিন্তু খুবই স্বাভাবিক। যাই হোক, এই বিষয় নিয়ে আবার পরবর্তীকালে আলোচনা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আর কি বার্তা দেবেন বাংলার মানুষকে আগামী 2026-এর ইলেকশন নিয়ে? বাংলার মানুষের কাছে, আপামর জনসাধারণের কাছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু মুসলিম শিখ ইসাই খ্রিস্টান জৈন বৌদ্ধ সকল মানুষের কাছে একটাই বার্তা, আমরা রুটি কাপড়া মাকান, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি এগুলো টিকিয়ে রাখার জন্য মমতা ব্যানার্জির সঙ্গে আমাদের সকলকে থাকতে হবে, এবং সাম্প্রদায়িক শক্তিকে যাতে মাথাচাড়া দিতে না পারে, সম্প্রীতি যেন বজায় থাকে, তার জন্য আমাদেরকে শাসক দলের সঙ্গে থাকা আমাদের উচিত। এটা আমার ব্যক্তিগত মনোভাব, ব্যক্তিগত মন্তব্য। অনেকের ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, কিন্তু আমার কাছে সবচাইতে বড় জিনিস সাম্প্রদায়িক সম্প্রীতি যেখানে বজায় থাকবে আমরা সেখানে থাকবো। পরিষ্কার কথা। খুব একদম শেষ কথাটা খুব ভালো বলেছেন। কারণ সম্প্রীতি যদি না থাকে, ধরুন কোনো সংসারে যদি শান্তি না থাকে, যে সংসার যেমন ধ্বংস হয়ে যায়, তো সম্প্রীতি না থাকলে একটা রাজ্য ধ্বংস হয়ে যেতে পারে, একটা দেশ ধ্বংস হয়ে যেতে পারে। ফলে সম্প্রীতিটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, এই ভিডিও সম্পর্কে আপনার মতামত দিন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।